আজকে শুরুতেই এমন কিছু প্রশ্ন দিয়ে এপিসোডটা শুরু করছি। কেন করছি তার কারণটা একটু পরেই আপনাদের বলছি। চলুন, প্রথমে স্ক্রিনে যে প্রশ্নটা আসছে, তবে বলে নিই, এই প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল টেট 2022-এ এসেছিল। রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, সর্পগন্ধা এবং মেরু ভাল্লুকের পপুলেশনের সংখ্যা হ্রাসের নির্দিষ্ট কারণ জানার পর কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য, মানে কোন অর্ডারটা সঠিক নিচের অপশানগুলোর মধ্যে? নাম্বার এ, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, সেখান থেকে চোরা শিকার, সেখান থেকে বাসস্থান ধ্বংস, অতি ব্যবহার, দূষণ। নাম্বার বি, দূষণ, অতি ব্যবহার, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বাসস্থানের ধ্বংস, চোরা শিকার। নাম্বার সি, অতি ব্যবহার, বাসস্থান ধ্বংস, চোরা শিকার, দূষণ, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন। নাম্বার ডি, বাসস্থানের ধ্বংস, চোরা শিকার, দূষণ, অতি ব্যবহার, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। খুব ভালোভাবে প্রশ্নটা আপনারা দেখুন। এই যে প্রশ্নটা 2022 সালে এসেছিল ইভিএসে, যে অপশানগুলো আছে সেই অপশানগুলো যে অর্ডারে রয়েছে, আমরা যদি সঠিক সিলেবাসটা না জানি, মানে ইভিএস এর সিলেবাসের যে বায়োডাইভার্সিটি আর কনজারভেশন এবং গ্লোবাল এনভায়রনমেন্টের যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা না জানি, অর্থাৎ কিভাবে বন্য পশুর বাসস্থান ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, সেটা চোরাচালান হোক, অরণ্য ধ্বংসের কারণেই হোক, বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ, আর সবচেয়ে বড় কারণ যেটা পলিউশন, সেই কারণ কোনগুলো কোনটার পরে রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে আমরা যদি সিলেবাসটা না জানতে পারি, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর করা সম্ভব নয়। পরের প্রশ্নটা দেখুন। শৈবাল ব্লুম বা অ্যালগি ব্লুম, শৈবালের সংখ্যার বিস্ফোরণ এর সঙ্গে সম্পর্কিত নয় এমন ঘটনা চিহ্নিত করুন। নাম্বার 1, মাছের মৃত্যু, শৈবালের অধিবিষ নিঃসরণ। নাম্বার সি, মহাসমুদ্র স্রোতের পরিবর্তন, অক্সিজেনের নিঃসরণ। এই প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করুন। একটু আগে প্রথম প্রশ্নটা যে পলিউশন নিয়ে আমি বললাম, সেই পলিউশন এবং জলজ প্রাণীর ক্ষেত্রে সেই পলিউশনের এফেক্ট কতটা হচ্ছে, মারিন ইকোসিস্টেম, এই বিষয়টা যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে এই প্রশ্নের উত্তর করা কিন্তু সম্ভব নয়। কিভাবে জলের যে অক্সিজেনের পরিমাণটা দিন দিন কমে আসছে, তার কারণটা কি জানার জন্য কিন্তু আমাকে সঠিকভাবে সিলেবাসটা জানতে হবে। 3 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো বা ইএনএসও, এল নিনো সাদার্ন অসিলেশন ঘটনায় পৃষ্ঠীয় জলের তাপমাত্রার কোন পর্যায়কে এল নিনো পর্যায় বলা হয়? নাম্বার এ, শীতল পর্যায়। নাম্বার বি, স্বাভাবিক পর্যায়। নাম্বার সি, উষ্ণ পর্যায়। নাম্বার ডি, হিমায়িত পর্যায়। এই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু সেই গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যুগুলো নিয়ে আমাদের জানতে হবে, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে যদি না জানি এল নিনো বা লা নিনা কাকে বলে, কি কারণে এটা হচ্ছে, সমুদ্রের জলের উষ্ণতার যে তারতম্য, যদি জলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, সেক্ষেত্রে যে এল নিনো হয়, আর স্বাভাবিকের থেকে কমে গেলে লা নিনা হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে, এবং জানবো তখনই যদি আমরা সিলেবাসটা খুব ভালোভাবে কমপ্লিট করি। তাহলে এই প্রশ্নগুলো দিয়ে আমাদের আজকের এপিসোডটা শুরু করার একটাই কারণ, সিলেবাসের গুরুত্ব কতটা। সিলেবাসটা যদি আমরা কমপ্লিট করে নিতে পারি, তাহলে আমাদের যে কোনো বিষয়ের পড়াটা 50%-এর বেশি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকের এপিসোডটা ঠিক এই জন্যেই এভাবে শুরু করলাম, এবং আপনারা এপিসোডের শেষে আমি নিশ্চিত যে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে একটা সার্বিক ধারণা তৈরি হয়ে যাবে, যার ফলে এই একটি মাত্র ভিডিও কিন্তু আপনাদের বেশ অনেকটাই এগিয়ে রাখবে। তাই চলুন শুরু করি আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তাই গল্পে গল্পে শুরু হলো আজকের এপিসোড, এবং একদম সরাসরি 2022-এর পশ্চিমবঙ্গ টেটের প্রশ্ন দিয়ে। 2022 সালের যে টেটের প্রশ্নের প্রসঙ্গটা এলো, এ প্রসঙ্গে বলে রাখি যে সিলেবাসের যে অংশটা সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ খুব বেশি পরিমাণে প্রশ্ন যেখান থেকে এসেছে, সেটা দিয়ে আগে শুরু করি। বোর্ডে দেখুন আমি পরপর লিখে রেখেছি। তবে পুরো বিষয়ে যাওয়ার আগে দেখব সবচেয়ে বেশি প্রশ্ন 2022 সালে কোথা থেকে এসেছে। সেটা হচ্ছে পলিউশন। এখান থেকে প্রায় 7টা প্রশ্ন কিন্তু 2022 সালে এসেছে। এখানে কি কি আছে? সয়েল, ওয়াটার, এয়ার, সাউন্ড, ওশান, পেস্টিসাইড, প্লাস্টিক। এই বিভিন্ন কারণে যে পৃথিবী দূষণটা হচ্ছে, তার ঠিক পরে 4টে প্রশ্ন এসছে ইএনভি আর জিও, মানে বায়োটিক, অ্যাবায়োটিক, জৈব অজৈব পদার্থ, এবং যে সোশ্যাল ইস্যুগুলো রয়েছে, যে হিস্ট্রিক্যাল ইভেন্ট রয়েছে, চিপকো আন্দোলন, এই ধরনের বিষয়গুলো, এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো, সেই সোশ্যাল ইস্যু থেকেও কিন্তু 4টে প্রশ্ন এসেছে। তার ঠিক পরে আমরা যাব মেজর যে গ্লোবাল চ্যালেঞ্জগুলো, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা। ওজোন হোল যেটা রয়েছে, এল নিনো, লা নিনা, রেড টাইডস, অ্যালগাল ব্লুম, অয়েল স্পিল, অর্থাৎ তেলের যে নিঃসরণ হচ্ছে, সেই বিষয়গুলো, এই পুরো বিষয়গুলোর কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে।
কারণ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশের ক্ষেত্রে। আর এনার্জি সোর্স, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কনভেনশনাল এনার্জি অর্থাৎ নন রিনিউয়েবল এনার্জি, মানে কোল, অয়েল, গ্যাস অর্থাৎ খনিজ তেল, কয়লা, গ্যাস, এবং নন কনভেনশনাল অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, যেটা সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো এনার্জি, এই বিষয়গুলোকে আরও বেশি করে আমাদেরকে পড়তে হবে পরিবেশের ক্ষেত্রে। তাহলে এই চারটে বিষয় আমরা যখন জানলাম, তারপরে যে বাকি থাকছে যে অ্যাটমসফিয়ার, যেটা ল্যান্ড, ওয়াটার থাকছে, প্ল্যান্টসের বিভিন্ন যে বায়োডাইভার্সিটি রয়েছে সেটা, আর মেজর যে ন্যাচারাল সিস্টেম যেমন ফরেস্ট, ওশানস, মাউন্টেন্স, রিভার্স, লেকস, এই বিষয়গুলো ছোট ছোট করে থাকছে। আর মেজর ডিজাস্টার, ফ্লাড, সাইক্লোন, ফেমিন, ভলক্যানিক অ্যাক্ট, এই যে বন্যা, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, বিভিন্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এর ফলে যে প্রধান যে চারটে প্রাকৃতিক দুর্যোগটা হয় তার উপর বিভিন্ন প্রশ্ন কিন্তু আসছে। আর মাইগ্রেশন থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। অ্যানিমাল মাইগ্রেশন, আমরা কি এতদিন জানতাম যে পাখি পরিযায়ী হয়, কিন্তু মাছও যে পরিযায়ী হয় সেটাও কিন্তু 2022-এ তার সেখান থেকে একটা প্রশ্ন এসেছে। যেমন একটি মাছের নাম বলো যেটা মাইগ্রেশন করে, যেমন একটা ইলিশ মাছ। এই ধরনের বিশেষ প্রজাতির মাছগুলোকে বলা হয় অ্যানাড্রোমাস মাছ, অর্থাৎ যেগুলো পরিযায়ী মাছ। যেমন ইলিশ মাছ, সে নর্মালি থাকে সমুদ্রে কিন্তু ডিম পাড়ে এসে নদীতে। তাহলে এই বিষয়গুলো কিন্তু টেটের খুব দিক থেকে যদি ভাবি তাহলে খুবই গুরুত্বপূর্ণ। বায়ো রিমেডিয়েশন, যেটা জীবের জৈব প্রতিকার অর্থাৎ ব্যাকটেরিয়ার মাধ্যমে দূষণ কমানোর যে একটা চেষ্টা চলছে সেটা। আর বিভিন্ন রকম উপায়ে প্ল্যান্টস এবং অ্যানিমেলসকে গ্রো করার যে টেকনিকগুলো রয়েছে সেগুলোও রয়েছে সিলেবাসে। তবে সব দিক থেকে গুরুত্বপূর্ণ যদি দেখি, পলিউশন, এনভায়রনমেন্টাল এবং জিওগ্রাফির বিষয়গুলো, এনার্জি রিসোর্স, মেজর ডিজাস্টার এবং মেজর গ্লোবাল ইস্যু যেটা গ্লোবাল ওয়ার্মিং, ওজোন হল, এই বিষয়গুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পরিবেশের ক্ষেত্রে। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এখানে তো আমাদের 15 নম্বরটা থাকছেই পার্ট এ, অর্থাৎ যে কন্টেন্ট, যে বিষয়গুলো মেন বিষয়, সেখানে আমাদের 15 নম্বর থাকছে। পরিবেশের একটা জায়গা কিন্তু সব বিষয়ের থেকে আলাদা, অর্থাৎ ম্যাথ হোক, বাংলা হোক, সাবজেক্টগুলোর আমাদের রয়েছে, সেই সমস্ত সাবজেক্টের যে পেডাগজি রয়েছে, পরিবেশের পেডাগজি কিন্তু কিছু ক্ষেত্রে আলাদা, বেশ অনেকটাই ক্ষেত্রে আমি বলবো। আর সেই আলাদা জায়গাটা যদি আমরা আলাদাভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজে পরিবেশটা আমাদের অনেকটাই করায়ত্ত হয়ে যাবে। আমি ঠিক সেইভাবেই কিন্তু সাজিয়েছি বিষয়টাকে, পরিবেশের পেডাগজির, কারণ পেডাগজি বিষয়টা তো সব ক্ষেত্রেই মোটামুটি কমন, যে কি করে আমরা বাচ্চাদের শেখাবো। ইন্টিগ্রেটেড নেচার অর্থাৎ বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং বাস্তব জীবনের মেলবন্ধন কিন্তু পরিবেশে আমরা পাই। কারণ পরিবেশ মানে আমাদের চারপাশে যা দেখছি তার সাথেই বিজ্ঞানকে কিভাবে মিলিয়ে দিচ্ছি এবং সেই পদ্ধতিটা একটা বাচ্চার সামনে কিভাবে উপস্থাপন করছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশের ক্ষেত্রে। তারপরে কি রিয়েল লাইফ বেসড, অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের বাস্তবে জীবনে আমরা যে বিষয়গুলোর সাথে সবসময় মুখোমুখি হচ্ছি, যেটা সবসময় বই থেকে হয় না, বই দেখে যেটা শেখা যায় না, যেগুলো হাতে কলমে আমরা শিখছি। বৃষ্টি পড়া থেকে জলচক্র কিভাবে হচ্ছে সেটা আমরা বাচ্চাদের শেখাতে পারছি। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো, সেটাও কিন্তু গুরুত্ব দেওয়ার মতো বিষয়। অ্যাক্টিভিটি এবং ফিল্ড ওয়ার্ক, যেটা অন্যান্য সাবজেক্টের কিন্তু নেই, যেটা পরিবেশের ক্ষেত্রে রয়েছে। অ্যাক্টিভিটিটা অনেক বেশি এবং ফিল্ড ওয়ার্ক, মাঠে নেমে কাজটা অনেক বেশি পরিমাণে পরিবেশে আমাদেরকে করতে হবে, এবং যার ফলে অবজারভেশন স্কিলটা আমাদের আরও বেশি ডেভেলপ হবে এবং সেটা বাচ্চাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখুন, ভ্যালু এবং অ্যাটিটিউডটা অনেক বেশি কিন্তু বাচ্চাদের কাছে এই বিষয়ে পড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। কারণ জ্ঞান এবং মূল্যবোধ আর সচেতনতা, এই যে আমি একটু আগে বললাম যে রিয়েল লাইফ বেসড আমাদের এই স্টাডিটা, তাহলে বাচ্চাদেরকে যতক্ষণের না আমরা হাতে কলমে সেই বিষয়টা শেখাতে পারছি। ধরুন একটা টপিক, গ্লোবাল ওয়ার্মিং, কীভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং সেই বিশ্বের তাপমাত্রা, ওভারঅল যে তাপমাত্রা, সেটা বৃদ্ধির ফলে আমাদের কত রকম ক্ষতি হচ্ছে, তার ফলে আগামী প্রজন্ম কতটা ক্ষতির মুখে পড়তে পারে, সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি বাচ্চাদের সামনে আমরা রাখতে পারি, তবেই কিন্তু পরিবেশ নামক বিষয়টা তাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। আর ঠিক এখান থেকে কিন্তু আমাদের পরিবেশের পেডাগজির জায়গাটা সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবং আমরা যদি আমাদের নিজেদের পরীক্ষার পার্সপেক্টিভে দেখি, তাহলে সেটাও কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হবে যদি আমরা এইভাবে দেখতে পারি। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই পরিবেশের এনভায়রনমেন্টাল স্টাডি, এই বিষয়টা ইন্টারডিসিপ্লিনারি অ্যাসেসমেন্ট, অর্থাৎ এখানে এক্সামের থেকে প্রজেক্ট ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্কে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
পরিবেশ নামক বিষয়, যখন আমরা কোনো টপিকে যদি পড়ি সেক্ষেত্রে যদি এক্সকারশনের মাধ্যমে সেই টপিকটা বাচ্চাদের সামনে নিয়ে আসতে পারি, ধরুন পাহাড়ের তাপমাত্রা কীরকম, সমতলের তাপমাত্রা কীরকম, এই তাপমাত্রার তারতম্য বোঝাতে যদি আমরা তাদেরকে পাহাড়ে নিয়ে গিয়ে এক্সকারশন করি, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হবে কীভাবে উচ্চতার তারতম্যের জন্যে উষ্ণতারও তারতম্য হচ্ছে। তাহলে ঠিক এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে পেডাগজি বিষয়টা অন্যান্য সমস্ত সাবজেক্টের থেকে আলাদা। তাহলে ওভারঅল আমরা যদি দেখি যে পরিবেশের যে সিলেবাসটা সেটা মূলত পরিবেশ কী এবং পরিবেশের সমস্যাগুলো কী, সমস্যাগুলোকে দেখি যদি তার সমাধানের বিষয়টাও যদি আমরা ভাবি, তাহলে ওভারঅল পরিবেশের সিলেবাসটা আমাদের নখদর্পণে চলে আসবে। এবং সমস্যা থেকেই যে সমাধান আসছে, এই দুটোর মধ্যেই কিন্তু যাবতীয় যে প্রশ্ন সেটাই কিন্তু ঘোরাফেরা করে। যখন পরবর্তী এপিসোডগুলোয় আপনাদের ডাইরেক্ট প্রশ্নপত্র নিয়ে আলোচনা শুরু করব, তখন কিন্তু আরও বেশি করে বুঝতে পারবেন যে এই সিলেবাসটা বোঝার কার্যকারিতা কতটা। তাহলে আশা করি পরিবেশের সিলেবাস সম্বন্ধে একটা সম্যক ধারণা আপনাদের দিতে পারলাম, এবং পেডাগজির বিষয়টা যেটা 15 নম্বর কিন্তু রয়েছে, এবং এই 15 নম্বর আমাদের হাতের মুঠোয় আসবে তখনই যখন আমি এই পেডাগজিটাকে অন্যান্য পেডাগজির থেকে একটু আলাদাভাবে পড়ে নিতে পারবো। এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার পড়াশোনার কাজে মনে হয় যে এই ভিডিওটা হেল্পফুল হচ্ছে, তাহলে অবশ্যই সেটা লিখে জানাবেন। আর আগামী দিনে আমাদের 5টা সাবজেক্টের সিলেবাস ছিল, সেই সিরিজটা কিন্তু কমপ্লিট হলো। এইবার সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো আসবে। তাহলে আপনাদের প্রত্যেকেরই কিন্তু কোনো রকম ডাউট বা কিছু হলে সেগুলো সলভ করতে পারবো এই আশা রাখছি। তাহলে বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো আসি, ধন্যবাদ।